আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাতেও ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পাশাপাশি খিচুড়ি রান্না করে জিয়াফত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর রাতে বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া অভিনেত্রী সোহানা সাবাকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে সরকার। প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আবির আহমেদের রিপোর্ট। একদিকে ধ্বংসস্তূপ, অন্যদিকে উৎসব। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার রাতে এখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। অনেকেই পরিবার পরিজন নিয়ে পরিদর্শনে আসেন এখানে। ছাত্র জনতা বলছে, পরবর্তী যে কোনো সরকারের জন্য এ ধ্বংসস্তূপ নিদর্শন হয়ে থাকবে। আমরা তো এটা সিম্বলিক একটা আয়োজন করছি আর কি, প্রতীকী। ফলে এইটা আসলে জনসংখ্যার বিচারে বা কতজনের বিচারে এইটা হচ্ছে যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। এখানে মূলত আমরা ৫,০০০ লোকের একটা আয়োজন করেছি, এটা খুবই সামান্য। ধানমন্ডি ৩২-এ সারা রাতে ছিল ছাত্র জনতার ভিড়। খিচুড়ি রান্না করে জিয়াফত পালনের মাধ্যমে উৎসবে মেতে ওঠেন সবাই। গত ১৫ বছরের বাঙালির মধ্যে যে ক্ষোভ, তার একটা বহিঃপ্রকাশ মাত্র। এছাড়া আসলে আর কিছু না। যে পরিমাণ অত্যাচার, অন্যায় আমাদের উপর হয়েছে। আর বনানীর ১১ নম্বরে আওয়ামী লীগের সভামণ্ডলীর সদস্য শেখ সেলিমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাতে অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে বলা হয়, সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে সরকার। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হলে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। নূর, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাচ্ছি যে এখন ৩২-এ ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন, আর বাড়ি ভাঙার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ছাত্র জনতার যে কয়েকটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে ধানমন্ডির ৩২-এর এই বাড়িটি বা এই ভবনটি ভাঙচুরের যে কর্মসূচি দেওয়া হয়েছিল, আর যারা এই কর্মসূচি দিয়েছিল তাদের এখন এই মুহূর্তে ধানমন্ডির ৩২-এ কোনো উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। তবে ধানমন্ডির ৩২-এর যেই মূল ভবনটি রয়েছে সেটির যে ভাঙচুর, সেই কর্মকাণ্ড কিন্তু চলছে। উৎসুক জনতা এবং এখানে যারা উপস্থিত রয়েছেন, বিভিন্ন ছিন্নমূল মানুষ যারা রয়েছেন, তারা এই ভবনটি ভাঙচুর করছেন এবং ভাঙচুরের পরে ভবনের যেই রড রয়েছে এবং অন্যান্য যে জিনিসপাতি রয়েছে সেগুলো তারা নিয়ে যাচ্ছেন এবং মানুষজন এখানে এসে ভিড় করছেন, দেখছেন এবং এখানে এসে ক্ষোভ প্রকাশ করছেন। তারা তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন, গত ১৫ বছর ধরে এবং সবশেষ জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা এদেশের মানুষের উপরে যে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, যে নির্মম গণহত্যার ঘটনা ঘটিয়েছে, সেটির তারা বিচার দাবি করছেন এবং সেজন্য তারা বলছেন বাংলাদেশে গণহত্যাকারী শেখ হাসিনার কোনো চিহ্ন যাতে না থাকে, সেজন্য তারা অনেকে এখানে এসে ক্ষোভ প্রকাশ করছেন। তবে আজকে সকাল থেকে বেশ কয়েকজন সমন্বয়কের সঙ্গে আমার কথা হয়েছে। সারা দেশব্যাপী যেই হত্যা, সারা দেশব্যাপী যে বিভিন্ন বাড়িতে বিভিন্ন ধরনের ভবনে হামলা এবং অন্যান্য অগ্নিসংযোগের যে ঘটনা ঘটছে, তারা এর প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন আজকের পর থেকে ছাত্র জনতার পক্ষ থেকে এই ধরনের কোনো কর্মসূচি নেই। কারো বাড়িতে কোনো ধরনের হামলা যাতে না ঘটানো হয় সেজন্যই তারা সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছেন, অনুরোধ করছেন। এর আগে রাজধানীর আমরা বনানীতে শেখ সেলিমের বাড়িতে বাসভবনে গিয়েছিলাম, সেটিও ছাত্র জনতা আগুন দিয়ে একেবারে পুড়িয়ে দিয়েছে এবং আমরা যখন বনানীর ওই বাসভবনে গিয়েছি তখন সেখানে উপস্থিত উৎসুক মানুষ যারা ছিলেন, ওই ভবনটিতে পরিত্যক্ত যে জিনিসপত্র ছিল, ওই পরিত্যক্ত জিনিসগুলো মানুষ নিয়ে চলে যাচ্ছেন, এমনটি আমরা দেখতে পেয়েছি। জসিন্তা, ধানমন্ডি ৩২ নম্বর থেকে সবশেষ খবর জানছিলাম নূর হোসেনের কাছে। বৃহস্পতিবার রাতে রাজধানীতে আটক করা হয়েছে অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা।
তাদেরকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। আমরা সরাসরি যাচ্ছি তামজিদের কাছে। তামজিদ, অভিনেত্রী শাওন এবং সাবার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। অভিনেত্রী শাওন এবং সাবার ব্যাপারে যে তথ্যটি রয়েছে, আসলে তাদেরকে আপনি জানেন গতকালকেই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং আমরা গোয়েন্দা পুলিশের যে দায়িত্বে রয়েছেন প্রধান, তার কাছ থেকে গতকালকে নিশ্চিত হয়েছিলাম যে শাওনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আরেকজনকে এখন গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা সেটি নিশ্চিত করেননি গোয়েন্দা কার্যালয় থেকে, এবং তারা বলছেন যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু দুজনই ডিবি কার্যালয়ের ভিতরে রয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, যে অভিযোগ এনে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, সেটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আমরা এখন পর্যন্ত তাদের কোনো আত্মীয় স্বজনকে দেখতে পাইনি। তারা তাদের জন্য যে আত্মীয় স্বজন এসেছেন এখানে, এই ধরনের কোনো কিছু পাইনি। সাধারণত আমরা এই গোয়েন্দা কার্যালয়ে যাদেরকে নিয়ে আসা হয়, তাদের নিয়ে আসার পরে তাদের জন্য অপেক্ষমান আত্মীয় স্বজন দেখতে পাই। এখন পর্যন্ত আমার চোখে এটা হয়নি। আমরা জানার চেষ্টা করেছি আসলে নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর পরে কখন তাদেরকে আদালতে নেওয়া হবে। শাওনের বিষয়ে জানতে চেয়েছি তাকে আদালতে নেওয়া হবে কিনা। এখনও স্পষ্ট কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি যে কখন আদালতে নেওয়া হবে। সব মিলিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা গোয়েন্দা কার্যালয়ের বাইরে উপস্থিত আছি, জানার চেষ্টা করছি। আসলে সর্বশেষ খবর আমরা নিশ্চয়ই দিতে পারবো তাদের কাছে নতুন কোনো তথ্য পেলে। তবে এখন পর্যন্ত তাদেরকে গোয়েন্দা কার্যালয় থেকে বের করে কখন নেওয়া হবে বা তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই ধরনের সুনির্দিষ্ট বা সুস্পষ্ট কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। তো সব মিলিয়ে এই দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দর্শক, ডিবি কার্যালয় থেকে জানাচ্ছিলেন তামজিদ সুমন। এদিকে নোয়াখালী বেগমগঞ্জের সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা আকবর হোসেনের ছোট ভাই চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সালের বাড়িতেও। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উত্তেজিত ছাত্র জনতা সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের পরপর দুটি বাড়িতে হামলা চালায়। মঈন ইউ আহমেদের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাভেদ ইউ আহমেদের দোতলা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এর পরপরই সাবেক সেনা কর্মকর্তা আকবর হোসেনের চৌমুহনীর বাড়িতেও ভাঙচুর করা হয়। এদিকে রাজশাহী নগরীর উপশহর এলাকায় সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত 11টার পর থেকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি প্রসার ঘটবে মন্তব্য করে দলটি বলছে, কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, বিএনপির উদ্বেগের বিষয় হচ্ছে সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ ইতোমধ্যেই দৃশ্যমান। বিবৃতিতে আরও বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই অগস্টে রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। আজ অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিন। সকাল থেকে চলছে শিশু প্রহর। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সরাসরি যাচ্ছি তার কাছে। সাগর, বইমেলা শিশু প্রহরে শিশুদের উপস্থিতি কেমন দেখছেন?
জসিন্তা, অমর একুশে বইমেলার আজকে প্রথম শুক্রবার শুরু হওয়ার পর থেকে এবং প্রথম শুক্রবার বিধায় আজকে বইমেলাতে শিশু এবং শিশুদের সাথে অভিভাবকদের পদচারণা কিন্তু বেশ খানিকটা বেশি এবং আমি এখন আছি শিশু চত্বরে, যেখানে মূলত এই চত্বরটি বানানো হয়েছে শিশুদেরকে কেন্দ্র করে এবং এখানে যতগুলো বইয়ের স্টল রয়েছে বা প্রকাশনী রয়েছে সবগুলো প্রকাশনী মূলত শিশু এবং কিশোরদের কথা মাথায় রেখেই তারা বাজারে বই এনেছে এবং তাদের বইয়ের মধ্য দিয়ে মূলত শিশুরা বাংলা উপন্যাস, কবিতা থেকে শুরু করে গল্প সব কিছুর প্রতি আগ্রহ পাবে বলে তারা ধারণা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে একদম সকাল 11টা থেকেই শিশু প্রহরের শুরু থেকেই অভিভাবকদের হাত ধরে শিশুরা কিন্তু মেলায় আসছেন এবং এই মুহূর্তে তারা বইয়ের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছেন, রঙিন বইয়ের পাতা উল্টিয়ে তারা দেখছেন যে তাদেরকে কাছে কোনটি ভালো লাগছে। এবং অভিভাবকরা বলছেন যে বর্তমানে শিশুদের কিন্তু ইন্টারনেট এবং মোবাইলের প্রতি বেশ খানিকটা আসক্তি রয়েছে, তো মেলায় আনার মধ্য দিয়ে এই মোবাইল এবং ইন্টারনেটের প্রতি আসক্তি কিছুটা কমানো যেতে পারে এবং তাদেরকে বইয়ের দিকে আরেকটু আগ্রহী করে তোলার জন্যই তাদেরকে মেলায় নিয়ে আসছেন অনেকেই। এবং একটি বিষয় যে প্রতি বছর কিন্তু শিশু প্রহরে সিসিমপুর আয়োজিত বেশ কিছু অ্যাক্টিভিটিস থাকে, কিন্তু এই বছর সেটি নেই। এই বছর সিসিমপুর যেই চরিত্রগুলো থাকে তারা কোনো ধরনের অনুষ্ঠান করছেন না, তবে এর বাইরেও মেলায় শিশুদের উপস্থিতি বেশ খানিকটা আজকে বেশি মনে হচ্ছে এবং শিশু প্রহরটি বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। তো এই ছিল মেলার শিশু প্রহরের খবর। জসিন্তা। দর্শক, জানছিলাম বইমেলার সর্বশেষ খবর। বেশ কয়েকদিন ধরে চালের বাজারে কিছুটা অস্থিরতা চলছে। সম্প্রতি আরেক দফা বেড়েছে মিনিকেট, আটাশ এবং নাজির চালের দাম। বাজারের সর্বশেষ পরিস্থিতি জানতে এখন যাচ্ছি রাজধানী মোহাম্মদপুরের টাউন হল বাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, চাল সহ নিত্যপণ্যের দামের কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। নিত্যদিনের বাজার তালিকায় গুরুত্বপূর্ণ একটি পণ্য হচ্ছে চাল। গত 1.5 মাস ধরেই বিভিন্ন ধরনের চালের বাজার দামের ক্ষেত্রে একটু অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। প্রায় সব ধরনের চালই গত কয়েক মাসে 8 থেকে 12 টাকা পর্যন্ত বেড়েছে বলে বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন। যদিও সম্প্রতি আমদানিকৃত চালের ক্ষেত্রে 1 থেকে 2 টাকা কমেছে, তবে এটি বাজার পরিস্থিতি অনুযায়ী খুবই নগণ্য বলে মনে করছেন বিক্রেতারা। এছাড়া দেশেও যে সকল চাল রয়েছে প্রায় সব ধরনের চাল কিন্তু আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে সামনের দিনগুলোতে যদি বাজার পরিস্থিতি মনিটরিং করা হয় এবং চালের সরবরাহ যদি কিছুটা বাড়ানো যায় তাহলে দাম কিছুটা কমে আসতে পারে বলে জানাচ্ছেন বিক্রেতারা। সবচেয়ে যে কম দামি চাল যেটি মোটা চাল সেটিও কিন্তু 52 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন। অপরদিকে যদি ভোজ্য তেলের কথা বলি তাহলে বিগত 1 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি আবারও তেলের যে সরবরাহ সয়াবিন তেলের সেটি কিন্তু বাজারে চলমান রয়েছে এবং আজকেও আমরা বাজার ঘুরে বিভিন্ন দোকানের বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তেলের যে সাপ্লাইয়ের ক্ষেত্রে যে সাপ্লাই চেইন সেটি একদম ভেঙে পড়েছে এবং বিক্রেতারা যখন আসছেন তারা বিক্রেতাকে ফিরিয়ে দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে 2-1টি হাতে গোনা প্রতিষ্ঠান তাদেরকে তেল সরবরাহ করছে এবং সেটি শর্ত সাপেক্ষে তার সাথে আটা, ময়দা বা তাদের কোম্পানির যে চাল রয়েছে সেটি ধরে দিচ্ছেন। এর ফলে কিন্তু তারা সেই তেল বিক্রি করতে পারছেন না বলে আমাদেরকে জানাচ্ছেন। এর পাশাপাশি আলু এবং পেঁয়াজের দামের ক্ষেত্রে আমরা স্বস্তির খবর পেয়েছি। গত সপ্তাহের তুলনায় আলু এবং পেঁয়াজের ক্ষেত্রে 5 টাকা করে কমেছে। আলু 20 টাকা কেজি এবং পেঁয়াজ 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগির দাম 20 টাকা কমে 300 টাকায় বিক্রি হয়েছে। এর পাশাপাশি সবজির দাম আগের চেয়ে আরও কমেছে বলে বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন এবং মাছের দাম এবং গরুর মাংস এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে ছুটির দিনের বাজার দরের সর্বশেষ আপডেট। দর্শক, জানছিলাম সর্বশেষ দ্রব্যমূল্য পরিস্থিতি। আগামীকাল 6 মাস পূর্ণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। সংস্কার ও গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া 6 মাসে খুব একটা আগায়নি বলে মনে করে বিএনপি। প্রয়োজনে সংস্কার কাজ শেষ করে চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করে দলটি। বিএনপি নেতাদের সাথে কথা বলে জানাচ্ছেন ইমরুল আহসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট স্বৈরাচারের পতনের 3 দিন পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের 6 মাসের মূল্যায়নে মানুষের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে চলছে নানান হিসাব নিকাশ।
পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে বাস্তবতার অঙ্ক মেলাচ্ছে রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির নিঃশ্বাস মিললেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় অস্বস্তি রয়েছে বিএনপির। সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রথম থেকে যে প্রত্যাশা জনগণের কাছে সৃষ্টি করেছিল বা তারা জনগণকে যে আশ্বাস দিয়েছিল, আমাদের হিসাবে 6 মাসে তেমন কোনো কার্যকর কিছু শুরু করতে পারেনি। শুরু তো করতে হবে, তারপরে কতদিনে শেষ করা যাবে সেটা জনগণই ঠিক করবে। জনগণের আকাঙ্ক্ষা অনেকটা ম্রিয়মান হয়ে এসছে, অনেকটা মানুষ আশাহত হওয়ার মতো অবস্থায় আছে। কারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা মানুষের ছিল, অন্যান্য অধিকারের সাথে ভোটাধিকার ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের ছিল, সেই বিষয়ে এখনো কোনো আলোকপাত করা হয়নি, দেখা যাচ্ছে না। রাষ্ট্রকাঠামো সংস্কারের উদ্যোগকে স্বাগত জানালেও বিএনপির সন্দেহ সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা চলছে। কোনো একটি সেক্টরে ডেফিনিট সংস্কারের প্রস্তাব গ্রহণ করে সেটা বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ নিয়েছে, এটা এখন পর্যন্ত আমাদের নজরে পড়েনি। জনগণের যে মেইন প্রত্যাশা, যে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেবে, মূল অধিকার হচ্ছে ভোটের অধিকার, এবং গত 15 বছর এদেশের জনগণ ভোটের অধিকার পায়নি, তাই মানুষ অপেক্ষা করছে। তো সেজন্যে আমরা মনে করি যে ভোটের অধিকারটা দেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব। জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে আমরা বলেছি, এবং তার যৌক্তিকতা হচ্ছে যে নির্বাচন প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন গঠিত হয়েছে, ভোটার তালিকা প্রায় সংশোধিত হয়েছে, আপডেটেড হয়ে গেছে, এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য যে প্রাতিষ্ঠানিক কাজগুলো আছে, ডিলিমিটেশন সহ অন্য কাজগুলো, এগুলো করতে 2 থেকে 3 মাসের সময় কোনোভাবেই লাগে না। আমরা হিসাব নিকাশ করে দেখেছি। নির্বাচন এই সময়ের ভিতরে না হওয়ার মতো অন্য কোনো গ্রাউন্ড যদি থাকে, সেটা সরকার বলুক, প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ সহ অন্যান্য অঙ্গের যে সংস্কার সাধন করা দরকার, সেই সংস্কারগুলো আইনি সংস্কার এবং অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা প্রদান করা সম্ভব। বাকি রইল যেটা সাংবিধানিক কোনো বিষয়াদি, এই নির্বাচন সংক্রান্ত যদি সংশোধনের সংবিধানের প্রয়োজন হয়, সে ব্যাপারে শুধু ঐক্যমত প্রয়োজন। বিএনপি মনে করে ভোট দেরিতে হলে বিভিন্ন সেক্টরে সংকট আরও বাড়বে, সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জনগণকে শান্ত হয়ে সরকারকে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম এই আহ্বান জানান। থামুন শিরোনামে দেয়া স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, শান্ত হন, সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই। এখন গঠনমূলক রাজনীতির সময় বলে স্ট্যাটাসে উল্লেখ করেন মাহফুজ আলম। তিনি বলেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে এবং এখন গঠনমূলক রাজনীতির সময়। এছাড়া প্রতিরোধের প্রয়োজনেই নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা দরকার বলেও জানান তিনি। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রসার অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।